আজ এবিটিএ টেস্ট পেপারের নতুন একটা পেজ, পেজ 313। এই পেজের সমস্ত মানে গ্রুপ বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত প্রশ্ন সমাধান করব। ক্লাসটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলতে চাই, সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। চলো ক্লাসটি শুরু করা যাক। পেজ 313 পেজ, এবিটিএ টেস্ট পেপার। এবিটিএ টেস্ট পেপারের 313 পেজ। প্রথম প্রশ্ন 1.1 এ বলছে প্রদত্ত যে জোড়টি গ্রিনহাউস গ্যাস নয়। অপশন এ, প্রশ্নটা আরেকবার বলছি, প্রদত্ত যে জোড়টি গ্রিনহাউস গ্যাস নয়। অপশন এ CO2 CH4, এটা গ্রিনহাউস গ্যাস। অপশন বি NO2, CFC, এটাও গ্রিনহাউস গ্যাস। অপশন সি O2N2, অক্সিজেন নাইট্রোজেন। আর অপশন ডি বলে দেওয়া আছে N2O আর CFC, অক্সিজেন নাইট্রোজেন, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। অপশন সি সঠিক আনসার। 1.1 এর উত্তর হবে অপশন সি O2, N2, অক্সিজেন নাইট্রোজেন। পরের প্রশ্ন 1.2 এর 1.2 এর প্রশ্ন বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি হলো। স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে, আমরা যদি বয়েলের সূত্রে যাই, সেখানে মানে উষ্ণতা স্থির, মানে সেখানে যদি আমি বয়েলের সূত্রটা যদি লিখি পিভি সমান সমান কে, এখানে বলেছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। তাহলে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ডি মানে হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব, এম মানে মাস মানে ভর, আর ভি ভলিউম মানে আয়তন। তাহলে এটার উপর লিখতে পারি এই ভি সমান সমান, ভিটাকে ডি এর জায়গায় নিয়ে আসবো, ডিটাকে ভি এর জায়গায় নিয়ে যাবো, তাহলে এম বাই ডি। এবারে আমি ভি এর জায়গায় পি ইন্টু ভি এর জায়গায় লিখবো এম বাই ডি সমান সমান কে। এই সমীকরণটার উপরে বলতে পারি যে এখানে পি আর ডি পরস্পর সমানুপাতিক হবে, মানে চাপ আর ঘনত্ব পরস্পর সমানুপাতিক। তাহলে উত্তর হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, সমানুপাতিক। তাহলে অপশন বি হবে। তাহলে পরের প্রশ্ন 1.3 এর প্রশ্ন 1.3 এর প্রশ্ন বলছে প্রদত্ত সমীকরণ, রাসায়নিক সমীকরণ, তাহলে এখানে রাসায়নিক সমীকরণ একটা দিয়েছে CH4 প্লাস মিথেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস 2H2O। এবারে বলছে তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে CH4 মানে মিথেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে মানে 2O2, মানে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, সেই সঙ্গে 2 মোল জল উৎপন্ন হবে, জলের অণু তৈরি হবে। তাহলে এখানে প্রশ্ন বলছে যে 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? তাহলে এটা মানে হচ্ছে 1 মোল, n সমান সমান 1 মোল, মানে এই যে মিথেনটা 1 মোল, আর এই অক্সিজেনের আয়তন, এই অক্সিজেন হচ্ছে 2 মোল। 1 মোল হলে তার আয়তন হবে 22.4 লিটার, 2 মোল যার জন্য আয়তন হবে 22.4 এর ডবল, মানে আয়তনটা হবে 44.8 লিটার। তাহলে এই সমীকরণটার উপরে আমি বলতে পারি যে 1 মোল CH4 পোড়াতে অক্সিজেন লাগবে 44.8 লিটার। 1 মোল CH4 মানে মিথেন পোড়াতে O2 লাগবে 44.8 লিটার। তাহলে আমার বলেছে 10 মোল মিথেন পোড়াতে কতটা অক্সিজেন লাগবে, কত আয়তন? তাহলে 10 মোল মিথেন পোড়াতে অক্সিজেন লাগবে, আর এই 44.8 এর সঙ্গে 10টা গুণ করে দেবো, দিলে হবে 448 লিটার। তাহলে এখানে উত্তর হবে 448, মানে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। পাশে করে দিচ্ছি 1.4 এর বলছে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক, এটা হবে অপশন এ। অপশন এই হবে সঠিক উত্তর। তারপরে 1.5 এ বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে ওই অবস্থায় ফোকাস দৈর্ঘ্য এফ প্রাইম হলে নিচের কোনটি সঠিক? এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে
ওই অবস্থায় ফোকাস দৈর্ঘ্য এফ প্রাইম হলে নিচের কোনটি সঠিক? এটা সঠিক উত্তর হবে অপশন সি। 1.5 এ 1.6 এর প্রশ্ন বলছে প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি? অপশন এ এক্স রশ্মি, অপশন বি গামা রশ্মি, অপশন সি অবলোহিত রশ্মি, অপশন ডি ইউভি রশ্মি। তাহলে এটা তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি অবলোহিত রশ্মি, অপশন সি। অপশন সি হবে অবলোহিত রশ্মি। এবারে 1.7 এর প্রশ্ন, 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে গেলে কি পরিমাণ কার্য করতে হবে? 1 কুলম্ব আধান মানে কিউ এর ভ্যালু বলে দেওয়া আছে, ভি এর ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, কিউ এর ভ্যালু বলে দেওয়া আছে 1, ভি এর ভ্যালু 1 বলে দেওয়া আছে। ডব্লিউ কার্যের একক হবে জুল, তাহলে এগুলো সব ওই ভোল্ট কুলম্ব এগুলো সব এসআই একক, তাহলে কার্যের এসআই একক হবে জুল, তার মানে উত্তর হবে 1 জুল। তাহলে ডি অপশন ডি উত্তর। তারপরে 1.8 এর প্রশ্ন, 1 ভোল্ট সমান সমান কত জুল? 1 ভোল্ট সমান সমান কত জুল? এটা উত্তর হবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, মানে অপশন ডি হবে উত্তর। সবাই পুরোপুরি দেখে নাও। তাহলে এবার 1.9 এর প্রশ্ন, 1.9 এর প্রশ্ন বলছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন হ্রাসমান ক্রমটি ঠিক? সঠিক। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী কোন হ্রাসমান ক্রমটি ঠিক? তাহলে এখানে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে আলফা রশ্মি, তারপরে বিটা রশ্মি, তারপরে সব থেকে কম হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে কম গামা রশ্মি। তাহলে এখানে উত্তর হবে অপশন এ। তাহলে এখানে বলেছে যে কোন হ্রাসমান মানে কি বেশি থেকে কম। তাহলে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। তাহলে এখানে আরেকটা জায়গা বলে রাখি যে এখানে ভেদন ক্ষমতা ঠিক উল্টোটা। আলফা রশ্মি হচ্ছে আয়নন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে বিটা, আর সব থেকে কম হচ্ছে গামা রশ্মি। ভেদন ক্ষমতা ঠিক উল্টো, আলফা রশ্মি সব থেকে ভেদন ক্ষমতা কম, তারপরে আর গামা রশ্মি কিন্তু সব থেকে বেশি ভেদন ক্ষমতা। তাহলে আলফা রশ্মি সব থেকে কম, তারপরে বিটা, তারপরে তাহলে আলফা থেকে বিটা রশ্মি ভেদন ক্ষমতা একটু বেশি, আর সব থেকে বেশি গামা রশ্মি। এই জায়গাটা একটু মনে রাখবে। 1.10 1.10 এর প্রশ্ন, 1.10 এর প্রশ্নটা বলছে যে নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? এখানে আধুনিক পর্যায় সারণী গ্রুপ 13 থেকে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সমস্ত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। মানে 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের সমস্ত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। তাহলে এখানে তার মধ্যে সন্ধিগত মৌল নয় সেটা হচ্ছে ক্যালসিয়াম। 1.10 এর উত্তর হবে ক্যালসিয়াম, মানে অপশন সি। 1.11 এর প্রশ্ন বলছে নিচের কোন যৌগের মধ্যে তড়িৎ সমযোজী ও অসমযোজী 3 প্রকার বন্ধন আছে? মানে 3 প্রকার বন্ধন দেখা যায়। তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী 3 প্রকার বন্ধন আছে। অপশন এ বলছে CH4 মানে মিথেন, অপশন বি NaCl, সোডিয়াম ক্লোরাইড, অপশন সি সোডিয়াম নাইট্রেট, আর অপশন ডি আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এর উত্তর হবে অপশন ডি NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। 1.12 এর প্রশ্ন 1.12 এর প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি। এখানে অ্যানোডে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, আর ক্যাথোডে মনে রাখবে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ। এখানে উত্তর হবে অপশন বি। তাহলে 1.12 এর উত্তর হবে অপশন বি জারণ। 1.13 এর প্রশ্ন কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না যে গ্যাস তা হলো। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। CO2 কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়। হাইড্রোজেন H2S কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়। এখানে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না, অপশন সি HCl হাইড্রোজেন ক্লোরাইড কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না। নেক্সট প্রশ্ন 1.14 এর প্রশ্ন থার্মিট মিশ্রণটি হলো থার্মিট মিশ্রণটি হবে অপশন সি
Fe2O3 প্লাস Al। থার্মিক মিশ্রণটি হবে Fe2O3 প্লাস Al, মানে অপশন সি। প্রদত্ত কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? তাহলে কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় CO2 উৎপন্ন হবে? এটা উত্তর হবে অপশন বি, 1.15। 1.15 এর উত্তর হবে অপশন বি, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড। সবাই দেখে নাও পুরোপুরি। তাহলে বিভাগ বিভাগ ক এর সমস্ত প্রশ্ন কমপ্লিট। এবার আমরা বিভাগ খ এর দিকে এগোবো। তাহলে বিভাগ ক এর পরে বিভাগ খ। বিভাগ খ এর প্রথম প্রশ্ন। বিভাগ খ এর প্রথম প্রশ্ন, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব। তাহলে ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে মেরু অঞ্চলে সঞ্চিত বরফের স্তূপ ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের সঞ্চিত বরফের স্তূপ গলে গিয়ে সমুদ্রে জলস্ফীতি সমুদ্রে জলস্ফীতি ঘটবে। তাহলে ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের সঞ্চিত বরফের স্তূপ গলে গিয়ে সমুদ্রে জলস্ফীতি ঘটবে, মানে গ্রিনল্যান্ড আন্টার্কটিকা অঞ্চলে বরফ গলে যাওয়ায় সমুদ্রের জল বেড়ে যাবে, সমুদ্রের জলতলের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, অথবা প্রশ্নটা বলছে যে একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। এই অথবা প্রশ্ন উত্তর হবে বায়ু শক্তি। 2.2 এর প্রশ্ন। 2.2 এর প্রশ্ন বলছে জ্বালানির তাপন মূল্যের এসআই একক। এই প্রশ্নটা অনেকবার হয়েছে। জ্বালানির তাপন মূল্যের এসআই একক তাহলে জুল পার কেজি। 2.3 এর প্রশ্ন বলছে সত্য মিথ্যা যাচাই করো। একই চাপ ও উষ্ণতায় CO2 ও O2 গ্যাসের একই আয়তন, অণুর সংখ্যা আলাদা। একই চাপ ও উষ্ণতায় CO2 ও O2 গ্যাসের একই আয়তন, অণুর সংখ্যা মানে একই আয়তনে অণুর সংখ্যা আলাদা হবে। এটা মিথ্যা। 2.3 উত্তর হবে মিথ্যা। 2.4 এর প্রশ্ন বলছে 13 গ্রাম C2H2 গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। 13 গ্রাম C2H2 গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি হবে, তাহলে এখানে C2H2 মানে অ্যাসিটিলিন বা বলতে পারি ইথাইন। তাহলে কার্বনের 12, তাহলে কার্বন যেহেতু দুটো আছে তাহলে 12 ইন্টু 2 প্লাস হাইড্রোজেন 1 2, 1 ইন্টু 2, তাহলে এটা হবে 12 দোকানে 24 প্লাস 2 গ্রাম, তাহলে হবে 26 গ্রাম। তাহলে এই 26 গ্রাম 26 গ্রাম C2H2 মানে বলতে পারি 1 মোল। এখানে আমার আছে 13 গ্রাম C2H2 এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে এখানে 1 গ্রামই যখন বের করবো 1 গ্রাম C2H2 মানে হবে 1/26 মোল। আর 13 গ্রাম C2H2 সমান সমান হবে 13/26 মোল। এটা কাটাকুটি করলে হবে 13 দোকানে 26 মানে 0.5 মোল। এই যে মান যেটা বেরোলো এটাই হচ্ছে স্মল n এর ভ্যালু। পাশে করে দিচ্ছি। পিভি ইকুয়াল টু আদর্শ গ্যাসের সমীকরণটা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, সেই n এর জায়গায় 0.5টা বসিয়ে দিলেই হয়ে যাবে, 0.5 RT। তার মানে 13 গ্রাম C2H2 এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা হবে পিভি ইকুয়াল টু এটাই, পিভি ইকুয়াল টু 0.5 RT। সবাই দেখে নাও পুরোপুরি। পরের প্রশ্ন 2.4 এর অথবা প্রশ্ন,
2.4 এর অথবার প্রশ্ন বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগে আয়তন অর্ধেক করা হলো। চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। এখানে সবসময় মনে রাখবে এই যে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রাটা যদি ফিক্সড থাকে, নির্দিষ্ট পরিমাণের কোনো গ্যাসের উপর যদি আমি চাপ যদি বাড়াতে থাকি তাহলে আয়তন কি হবে? কমতে থাকবে। ব্যস্ত সম্পর্ক মানে একটা বাড়ালে আরেকটা কমবে, যেটা আমরা বয়েলের সূত্র থেকে জেনেছি। তাহলে এখানে কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হচ্ছে, চাপ বৃদ্ধির পরিমাণটা হবে চাপ বৃদ্ধির পরিমাণ হবে দ্বিগুণ। 2.4 এর প্রশ্ন, 2.4 এবার 2.5 এর প্রশ্ন বলছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত। ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, তাহলে তিনটে প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এটাই। এবারে আমার প্রশ্নে আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত। তাহলে আমি শুধু এই দুটোই নেব, এই সম্পর্ক দুটো। তাহলে বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত, তার মানে আমি এখানে লিখবো বিটা বাই এই টুটাকে গামার জায়গায় নিয়ে যাবো, গামাটাকে টু এর জায়গায় নিয়ে আসবো। তাহলে বিটা বাই গামা টু বাই থ্রি। তাহলে অতএব তাহলে বিটা বাই গামাটাকে লেখা যায় বিটা ইস টু গামা ইকুয়াল টু টু ইস টু থ্রি। তার মানে আমার আয়তন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হবে টু ইস টু থ্রি। যদি বলতো আয়তন প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তখন উল্টো হয়ে যেত, তখন হবে থ্রি ইস টু টু। অথবা প্রশ্নটা বলছে সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি হলে কেলভিন স্কেলে উষ্ণতার বৃদ্ধি কত হবে? সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি হলে যদি সেলসিয়াস স্কেলে যদি আমি 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কেলভিন স্কেলেও ঠিক একই পরিমাণে ওই মানে 2 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি পাবে। মানে সেলসিয়াস স্কেলে যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কেলভিন স্কেলে ওরকম 10 কেলভিন উষ্ণতাও বৃদ্ধি পাবে। মানে এখানে সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি হলে কেলভিন স্কেলে উষ্ণতার বৃদ্ধি একই হবে। অথবা প্রশ্ন 2.6 এর প্রশ্ন, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? একটা আলোক রশ্মি যখন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যাবে তখন আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, আপতন কোণের মান 0 ডিগ্রি হবে, প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। পরের প্রশ্ন পাশে করে দিচ্ছি। 2.7 এর প্রশ্ন বলছে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা হবে 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা লেখো। একটি তারকে দুভাগে ভাগ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে? এই প্রশ্নটা আগেও হয়েছে, তাহলে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। একটি তারকে দুভাগে ভাগ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে? তাহলে এটা হবে অপরিবর্তিত থাকবে। 2.9 এর প্রশ্ন বলছে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.10 এর প্রশ্নটা বলছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন হয়? এটা উত্তর হবে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজনের সাহায্যে। অথবা প্রশ্ন বলছে তেজস্ক্রিয় মৌলের কণিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? তেজস্ক্রিয় মৌলের কণিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? উত্তর হবে রেডন। Rn, রেডনের সংকেত Rn। এটুকু পুরোপুরি সবাই দেখে নাও ভালো করে। এবারে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাবো। এবারে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাবো। বলছে অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এটা উত্তর হবে অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় নাইট্রোজেন। তারপরের প্রশ্ন বলছে ধাতু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে
ধাতু সংখ্যার ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা হবে Fe, মানে আয়রন সবথেকে বেশি পরিমাণে থাকে। একটি ক্ষার ধাতু হবে পটাশিয়াম। আর আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় সেটাকেই বলা হবে জিঙ্ক। আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হবে সেটাকে বলা হবে জিঙ্ক। তারপরের প্রশ্ন 2.12 এর প্রশ্ন 2.12 এর প্রশ্ন বলছে একটি Ma2 একটি তড়িৎযোজী যৌগ, M ধাতু, A অধাতু ও ধাতব মৌল। জলীয় দ্রবণে এটি কি আয়নে বিয়োজিত হবে? সমীকরণ দাও। জলীয় দ্রবণ, তাহলে Ma2 একটা ধাতব আর একটা অধাতব মৌল। M ধাতব আর এটা জলীয় দ্রবণে বিয়োজিত হবে M2 প্লাস প্লাস 2A মাইনাস। M2 প্লাস এবং 2A মাইনাস, মানে M2 প্লাস আর A মাইনাস এই দুটো আয়নে ভেঙে যাবে। পরের প্রশ্ন 2.13 এর প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটা ধাতুর নাম হবে অ্যালুমিনিয়াম, Al। অথবার প্রশ্ন বলছে যে রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়? রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেওয়া হয় পটাশিয়াম, আর্জেন্টো সায়ানাইড, সবাই দেখে নাও। পরের প্রশ্ন 2.14 এর প্রশ্ন হচ্ছে একটি অধাতব তড়িৎদ্বারের উদাহরণ দাও। অধাতব তড়িৎদ্বারের উদাহরণ হবে গ্রাফাইট। 2.15 কোন আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে? লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে Cl মাইনাস, ক্লোরিন। Cl মাইনাস আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে। অথবার প্রশ্নটা হলো ইলেকট্রন কোন ধাতুর সংকর ধাতু? ইলেকট্রন ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম সব থেকে বেশি পরিমাণে থাকে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার। এগুলো সামান্য পরিমাণে থাকে। আর কিছু বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা বিরল মৃত্তিকা মৌল গ্যাডোলিনিয়াম, তারপরে আছে নিওডিমিয়াম, গ্যাডোলিনিয়াম, নিওডিমিয়াম। এগুলো হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। পরের প্রশ্ন 2.16 এর প্রশ্ন বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে বাদামি অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ফেরিক ক্লোরাইড FeCl3, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ NH4OH। তাহলে এটা উৎপন্ন হবে বাদামি বর্ণের যে অধক্ষেপ পড়বে সেটা হচ্ছে FeOH এর হোল 3, ফেরিক হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ পড়বে। আর সেই সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে ব্যালেন্স যদি করা হয়, সামনে একটা 3, NH4Cl, তাহলে এখানে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে তার সংকেত, তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ যেটা পড়ে সেটার সংকেত হচ্ছে FeOH এর হোল 3, মানে শুধু এটাই, মানে ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে। তারপরে 2.17 এর প্রশ্ন ইউপ্যাক নামকরণ। এখানে ইউপ্যাক নামকরণ দিয়েছে CH3, তারপরে সিঙ্গেল বন্ড, আবার CH3। এখানে যেটা দেওয়া আছে সেটাকে আমি একটু বন্ধন দিয়ে লিখলাম। তাহলে এখানে 3টে কার্বনের জন্য যে শব্দমূল যেটা হয় প্রোপ, 3টে কার্বনের জন্য হয় প্রোপ। কার্বনের মধ্যে এক বন্ধন থাকলে আমরা লিখবো N, মানে N। আর এখানে CO, মানে কিটো গ্রুপ থাকার জন্য উচ্চারণটা হবে ON, ONE। এই যে ও থাকার জন্য প্রধান প্রত্যয়ে ইটা কেটে যাবে। কেটে যাওয়ার ফলে AN পড়ে থাকছে, মানে উচ্চারণটা হবে আন।
তাহলে প্রোপের সঙ্গে আন যুক্ত হলে হবে প্রোপান, প্রোপানের সঙ্গে ওন যুক্ত হলে হবে প্রোপানন। তাহলে উত্তর হবে প্রোপানন। পরের প্রশ্ন, ভিনিগারে উপস্থিত মানে ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত সিঙ্গেল বন্ড COOH, ভিনিগারে এই কার্যকরী গ্রুপটা উপস্থিত থাকে। আর লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে 2.18 এর, কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কি? সেই গ্যাসটির নাম হবে C2H2, মানে এটাকে আমরা বলতে পারি অ্যাসিটিলিন, বা ইউপ্যাক নামকরণে জেনেছিলাম এর নাম ইথাইন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে, লাইক কমেন্ট করবে। টাটা।